শেখ হাসিনার কন্যা সামিয়া ওয়াজেদ পুতুল দিল্লিতে অবস্থান করলেও তিনি তার মায়ের সাথে দেখা করতে পারছেন না, এটা তিনি নিজেই তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। ভারতের অনেকগুলো প্রভাবশালী গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে সেখানে শেখ হাসিনা অনেকটা গৃহবন্দী অবস্থায় আছেন, তার সাথে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। অনেক গণমাধ্যম দাবি করছে ভারত সরকার বাংলাদেশের নতুন যে সরকারটা গঠিত হতে যাচ্ছে সেই সরকারের সাথে সম্পর্ক ডেভেলপ করতে চাইছে, ফলে এই সরকারের সাথে সম্পর্ক খারাপ হয় এমন কোনো উদ্যোগ তারা নেবে না। এমনকি কোনো কোনো গণমাধ্যম দাবি করছে যদি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে কোনো মামলা হয় এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত যদি কোনো সাজা দেয় এবং বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করে এবং সে সময় পর্যন্ত শেখ হাসিনা যদি ভারতে অবস্থান করেন, তবে ভারত সরকার তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগও নিতে পারে। তার মানে হচ্ছে একেবারে সাধারণ ছাত্রদের মধ্য থেকে একটি নতুন শক্তি সামনে এসেছে, তাদেরকে নিয়ে পথ চলতে চান ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শেখ হাসিনার কন্যা সামিয়া ওয়াজেদ পুতুল দিল্লিতে অবস্থান করলেও তিনি তার মায়ের সাথে দেখা করতে পারছেন না, এটা তিনি নিজেই তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। ভারতের অনেকগুলো প্রভাবশালী গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে সেখানে শেখ হাসিনা অনেকটা গৃহবন্দী অবস্থায় আছেন, তার সাথে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। অনেক গণমাধ্যম দাবি করছে ভারত সরকার বাংলাদেশের নতুন যে সরকারটা গঠিত হতে যাচ্ছে সেই সরকারের সাথে সম্পর্ক ডেভেলপ করতে চাইছে, ফলে এই সরকারের সাথে সম্পর্ক খারাপ হয় এমন কোনো উদ্যোগ তারা নেবে না। এ কারণে শেখ হাসিনার কোনো ধরনের অ্যাপিয়ারেন্স কিংবা তাকে আশ্রয় তো তারা দিচ্ছে না, সেটা আগেই তারা কনফার্ম করেছে, এবং তার কোনো বিবৃতি বা কোনো বক্তব্য সামনে আসুক ভারত থেকে এটা তারা চাইছে না। এমনকি কোনো কোনো গণমাধ্যম দাবি করছে যদি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে কোনো মামলা হয় এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত যদি কোনো সাজা দেয় এবং বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করে এবং সে সময় পর্যন্ত শেখ হাসিনা যদি ভারতে অবস্থান করেন, তবে ভারত সরকার তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগও নিতে পারে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে, ফলে সবকিছু মিলিয়ে ভারতে খুব একটা স্বস্তিতে নেই শেখ হাসিনা এবং তিনি সেখান থেকে তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। ইতিমধ্যেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যেখানে অবস্থান করেন মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে শেখ হাসিনার ভিসা বাতিল করা হয়েছে। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন, যেখানে তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ক্ষমতাসীন দলের একজন এমপি এবং ট্রেজারি বিভাগের সেক্রেটারি, কিন্তু সেখান থেকেও শেখ হাসিনার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। শেখ হাসিনা ফিনল্যান্ডেও রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন, যেখানে তার বোন শেখ রেহানার ছেলে ববি থাকেন হেলসিঙ্কিতে, কিন্তু সেখান থেকেও সম্ভবত এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে সেখান থেকেও শেখ হাসিনার এই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আরও বেশ কয়েকটা দেশে, ইউরোপের বেশ কয়েকটা দেশে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি এবং ধরে নেওয়া যায় যুক্তরাজ্য এবং ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ভিসা বাতিল হয়ে যাওয়া সবকিছু মিলিয়ে ধরে নেওয়া যায় তিনি ইউরোপে সম্ভবত পলিটিক্যাল অ্যাসাইলাম পাচ্ছেন না। সৌদি আরব কিংবা দুবাইতে তিনি যেতে পারেন, হয়তো সেই প্রক্রিয়া শুরু করেছেন কিনা এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি। ফলে এখন মধ্যপ্রাচ্য তার জন্য একটা আশ্রয়ের জায়গা হতে পারে। আদারওয়াইজ তিনি যদি ভারতে থেকে যান এবং বাংলাদেশে যদি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা হয় এবং সেই মামলার কোনো রায় হয় এবং সর্বোচ্চ আদালত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে বলে সরকারকে, এবং সরকার যদি সেই ব্যাপারে ভারত সরকারের সাথে নেগোশিয়েট করতে শুরু করে, সেক্ষেত্রে ভারত সরকার বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়েও দিতে পারে, এমনটাই ধারণা পাওয়া যাচ্ছে ভারতের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম থেকে। আমরা শেখ হাসিনার কন্যা সামিয়া ওয়াজেদ পুতুলের টুইটটা একটু দেখি এবং এই টুইট শেখ হাসিনার দিল্লিতে অবস্থান, তার কন্যার শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে না পারা, সবকিছু মিলিয়ে বিবিসি একটা রিপোর্ট করেছে, যেখান থেকে শেখ হাসিনার পরবর্তী ভবিষ্যৎ এবং বর্তমানে তিনি কী অবস্থায় আছেন সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। সামিয়া ওয়াজেদ তার টুইটে বলছেন, heartbroken with the loss of life in my country Bangladesh that I love, so heartbroken that I cannot see and hug my mother during this difficult time. I remain committed to my role as RD. বিবিসি বাংলা যে রিপোর্টটা করেছেন, দিল্লিতে থেকেও শেখ হাসিনার সঙ্গে তার মেয়ের কেন এখনও দেখা হলো না। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার মেয়ে সামিয়া ওয়াজেদ পুতুলের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। পোস্টটি থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয় মোড় নেওয়ার পর থেকে মা ও মেয়ের মধ্যে এখনও দেখাই হয়ে ওঠেনি। ওই টুইটে সামিয়া ওয়াজেদ লিখেছেন, এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতে পারছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এদিকে বিবিসি জানতে পেরেছে সামিয়া ওয়াজেদ মঙ্গলবারই দিল্লি এসে পৌঁছেছেন। সেক্ষেত্রে দিল্লি আসার পরেও কেন তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি, নাকি তাকে ভারতীয় কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার 5ই আগস্ট যখন নাটকীয় ঘটনা প্রবাহের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছাড়তে হয়, তখন সামিয়া ওয়াজেদ থাইল্যান্ডে ছিলেন। এরপর তিনি সেখান থেকে গত মঙ্গলবার ফিরে এসেছেন দিল্লিতে, কিন্তু তার সাথে তার মায়ের এখন পর্যন্ত দেখা করা হয়ে ওঠেনি।
এবং খুব স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি ভারতীয় কর্তৃপক্ষ তার মা শেখ হাসিনার সাথে সামিয়া ওয়াজেদ পুতুলকে দেখা করতে দিচ্ছে না। ফলে পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হতে পারেন এবং এমনও হতে পারে বাংলাদেশ সরকার চাইলে ভারত সরকার শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশ সরকারের হাতে সোপর্দ করতে পারে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হলো। এখন প্রশ্ন হলো যে আগামী দিনে কারা ক্ষমতায় আসবে, কে ধরবে দেশের হাল। এটি মোটামুটি পরিষ্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস এই দফাতেও তিনি রাজি ছিলেন না, কিন্তু ছাত্রদের বারবার অনুরোধ, বিশেষ করে নাহিদ ইসলাম এবং তার 2-3 জনের অনুরোধ তিনি ফেলাতে পারেননি। বলেছেন যে স্যার, আমরা গণ অভ্যুত্থান করেছি, বাংলাদেশের স্বাধীনতা নতুন করে জন্ম হয়েছে, আপনি যদি সামনের লক্ষ্যটা পূরণ না করেন তাহলে বাংলাদেশে আর কেউ নেই যে লক্ষ্যটা বা মুক্তিটা সম্ভব হবে এনে দিতে। বারংবার অনুরোধের পর প্রফেসর ইউনূস রাজি হন, এটি নেপথ্যের কথা। কিন্তু ইউনূস কি দীর্ঘমেয়াদে রাজনীতি করবেন, নতুন রাজনৈতিক দল গঠন করবেন ক্ষমতায় থেকে? না, সেটি করবেন না। তার সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি যদি কোনো নতুন রাজনীতি করতেও চান, তিনি হয়তো কোনো নতুন রাজনৈতিক শক্তিকে সমর্থন দিতে পারেন, বলতে পারেন যে তোমরা করো, আমার সমর্থন আছে। এটা যে কোনো রাজনৈতিক দলই যদি সমর্থন চায় তিনি কিন্তু করবেন। তার লক্ষ্যই হচ্ছে একটা সংস্কার, অর্থাৎ আমাদের যেই ক্ষতি হয়েছে, গণতন্ত্রের ক্ষতি, আমাদের প্রশাসন এবং যেই বিচার বিভাগ, তারপরে শাসন বিভাগ, সেগুলি তিনি মেরামত করবেন, যাতে এমন একটি কাঠামো দাঁড় করাবেন, প্রতিষ্ঠান দাঁড় করাবেন যারা নিজেদের মতন করে কাজ করবে এবং মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়। তেমন একটি কাজ করে তিনি বিদায় নেবেন, অর্থাৎ ভালো কাজের মতো দিয়ে তার শেষ জীবনটা তিনি শেষ করবেন। তিনি একটি রাজনৈতিক দল করে এই ক্ষমতায় থেকে যাবেন, এই মানসিকতা নিয়ে কিন্তু দেশে ফেরেননি। এটা কিন্তু তিনি বাংলাদেশে এসে আজকে প্রথমেই কিন্তু এই কথা বললেন, যদি সহিংসতা চলতে থাকে তাহলে আমি বুঝবো আমার আর দরকার নেই। তার মানে যে কোনো মূল্যে সহিংসতা বন্ধ করতে হবে। এটি যদি তিনি বা তার সরকার না পারে তাহলে তিনি থাকবেন না। এরকম মনোভাব যার, তিনি আসলে ক্ষমতায় আঁকড়ে থাকবেন না। কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঘটনাটা ঘটে গেল, নতুন একটি রাজনৈতিক শক্তি চলে আসলো, যে শক্তি বাংলাদেশে এক ধরনের রাজতন্ত্র তার অবরচনা করলো, পরিবারতন্ত্রের একেবারে চির অবসান ঘটিয়ে দিল। অর্থাৎ এমন একটা ধারণা ছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতার উত্তরসূরি হিসেবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি হচ্ছেন দেশ চালাবেন, যতদিন তিনি জীবিত থাকেন, অথবা তার পরিবারের অন্য সদস্যরা চালাবেন, তাদেরই অধিকার আছে। এই জন্য তিনি প্রায় বলতেন যে আমার বাবা স্বাধীনতা এনেছে, আমি এখন এই স্বাধীনতা অর্থাৎ রক্ষা করব, বা এই দেশ আমি চালাবো মুক্তিযুদ্ধের চেতনা এবং উন্নয়ন করব। এখানে জামাত, বিএনপি, স্বাধীনতার পরাজিত শক্তি কোনো ঠাঁই নেই। তার মানে হচ্ছে আওয়ামী লীগের বাইরে অন্য যেই রাজনৈতিক শক্তি যারা ক্ষমতা আসতে পারে, যেমন বিএনপি, জামাত, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। তাদেরকে ইঙ্গিত করে বলা হতো এরা যেহেতু স্বাধীনতা বিরোধী রাজাকার, সুতরাং এদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তাহলে এরা যদি না থাকে তাহলে ক্ষমতায় কে থাকবে? তাহলে আওয়ামী লীগ ছাড়া বিকল্প নেই। এক ধরনের এইরকম একটি বক্তব্য দিয়ে তিনি কিন্তু রাজতন্ত্র বা একনায়কতন্ত্র, একটা ফ্যাসিজম মোটামুটি প্রতিষ্ঠা করেছেন। এই যে কোটা সংস্কার আন্দোলনের, এটাও কিন্তু তার ওই মাথা থেকে, যে সেখানে একটা বিভেদ, যেখানে মুক্তিযোদ্ধারা চাকরি বাকরি করবে আর বাকিরা হচ্ছে রাজাকার, ফলে তাদের অধিকার নেই। এই যে বিভেদ টানার বিরুদ্ধে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। সেই বাস্তবতাটা কিন্তু বিএনপি ইতিমধ্যে বুঝতে পেরেছে এবং তারা, কালকে আমি দেখলাম বেগম খালেদা জিয়ার বক্তব্য এবং তারেক রহমানের বক্তব্য, তারা কিন্তু ছাত্রদের কৃতিত্বকে স্বীকার করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং রীতিমতো এই গণঅভ্যুত্থানের যে পুরো এটা যে ছাত্র জনতা, সেটি তারা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। কিন্তু এখন স্বীকারটাই কি বড় কথা? বিএনপির রাজনৈতিক দল হিসেবে যে কাঠামো, সেই কাঠামো, আভ্যন্তরীণ যে কাঠামো, সেই কাঠামো আওয়ামী লীগের সঙ্গে কাঠামোর কিন্তু খুব একটা পার্থক্য নেই। অর্থাৎ এখানেও এক ধরনের একনায়কতান্ত্রিক একটি সিস্টেম চালু আছে। সর্বস্তরে গণতন্ত্রের মধ্য দিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দলের আভ্যন্তরে যে নেতৃত্ব তৈরি করা, নির্বাচন করা এবং হচ্ছে যোগ্য নেতৃত্বের হাতে যোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে আসা, এই প্রবণতা কিন্তু বিএনপির মধ্যেও নেই। কিন্তু গণঅভ্যুত্থানের চেতনাটা হলো যে একটা পরিবর্তন, এখানে কোনো রাজতন্ত্র, পরিবারতন্ত্র এটা কায়েম করা যাবে না। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের চর্চা করবে, তারা স্বাধীন ভোটের অধিকারকে স্বীকৃতি দিবে, তার ভিত্তিতে দেশ চলবে। যেমন এখন ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গেলে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন আসবে যে একটি তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম, তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন প্রবর্তন হলেও বিএনপির জন্য কোনো আপত্তি নেই, কেননা এখন তত্ত্বাবধায়ক সরকার হোক, যে সরকারই হোক না কেন, এই মুহূর্তে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশভাবে বিজয় লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো, যদি আভ্যন্তরীণভাবে যদি তারা গণতন্ত্রের চর্চা না করে, তাহলে তারা যেটা করবে, ক্ষমতায় আসার পর তারা কিন্তু আবারও পরিচালিত হওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ কায়দায়, অর্থাৎ আবার সেই তত্ত্বাবধায়ক সরকারকে নেপোটিজম করা,
বা সেটাকে এক ধরনের অন্য পক্ষকে, বিরোধী পক্ষকে একেবারে দমন পূরণের মধ্যে রেখে আবারও যাতে ক্ষমতায় আসা যায় তার জন্য নানান রকম কূট কৌশল করবে। কিন্তু একটা সিস্টেম, তারা বলেছে আমরা একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা এক স্বৈর শাসককে বিদায় করে আর স্বৈর শাসক দেখতে চাই না, এক স্বৈরতন্ত্রকে বা সিস্টেমকে বিদায় করে আরেকটা স্বৈরতান্ত্রিক সিস্টেম আমরা চাই না। তার মানে এখানে ব্যক্তি দল না, একটা সিস্টেম প্রতিষ্ঠা করা। এই সিস্টেম প্রতিষ্ঠা করতে গেলে বিএনপি কিন্তু এর আগে তার ক্ষমতায় কিন্তু কখনো সে প্র্যাকটিস করেনি বা প্রতিষ্ঠা করেনি। যদি করতো তাহলে আজকের এই বিপর্যয় হতো না। তো এখন বরং তত্ত্বাবধায়ক সরকার নামক যে ব্যবস্থা ছিল একটা মোটামুটি, সেই ব্যবস্থারও কবর রচনা হয়েছিল কিন্তু বিএনপির সময়। এই যে বিচারপতিদের বয়স বাড়ানো, এই পরিস্থিতির মধ্য দিয়ে, তারপরে যাক এই বিস্তারিত আর না বলি, এটা আরেক আলোচনায় বলি। কিন্তু এই যে জনগণের অধিকার, ভোটের অধিকার, এটাকে সমুন্নত রাখার জন্য এবং নির্বাচন ব্যবস্থার একটা স্থায়ী সিস্টেম যদি প্রতিষ্ঠা করা না যায়, পরবর্তী নির্বাচিত সরকার যদি দলীয় সরকার হিসেবে আমরা ধরেই নিই, বিএনপি ক্ষমতায় এসে যদি সেটি না করে, মানবাধিকার লঙ্ঘন এটা যাতে কোনোভাবেই না হয়, বিরোধী দল মতকে নিপীড়ন এটি যাতে কোনোভাবেই না হয়, এই যে সিস্টেমগুলি ডেভেলপ করা একটা দলীয় সরকারের পক্ষে এটা কঠিন। সেই কঠিন কাজটা কি বিএনপি করতে পারবে? বিএনপির মধ্যে আমূল সংস্কার যদি না হয় তাহলে কিন্তু আবারও সেই আওয়ামী লীগের লাইনই তাকে হাঁটতে হবে। এখন এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটি চেতনা সঞ্চারিত হয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস। ফলে জনগণ জানে যে কোনো স্বৈরতন্ত্রকে আন্দোলনের মধ্য দিয়ে মানে হটানো সম্ভব। জনগণ এই যে শক্তির একটা সন্ধান পেল, এই শক্তিটাকে ধারণ করে রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্য সকল রাজনৈতিক দল যদি তারা আভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক না হয়, গণতন্ত্রের চর্চা না করে, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না, এটা মোটামুটি পরিষ্কার। সুতরাং এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি যারা সম্ভাব্য আগামীতে ক্ষমতা আসতে পারে, তারা কতখানি পরিবর্তন হবে, তারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারবে কিনা, এই গণঅভ্যুত্থানের এই চেতনার চ্যালেঞ্জটা, যে চ্যালেঞ্জটা তার দলকে পুরো এটা মেকানিজমটা, সিস্টেমটা পরিবর্তন করতে হবে। দলের নেতাদের বক্তব্য, বিবৃতি, আচরণ কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত গণতান্ত্রিক করতে পারবে কিনা, মানুষের পক্ষে থাকবে কিনা, নাকি ছাত্রলীগের কার্যক্রমের বদলে সেই ছাত্র দল, অর্থাৎ ছাত্রলীগ যে যে চাঁদাবাজি, লুণ্ঠন, লুটপাট, মানুষকে অত্যাচারের যে যে অর্গানগুলো তারা তৈরি করেছে এই 15 বছরে, সেই সিস্টেমটা কি তারা বসে যাবে, নাকি ভিন্ন একটি চিন্তা চেতনা আলোকে দলকে সাজাবে, সরকারকে সাজাবে, তাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে এবং এখনই এই লক্ষ্যে কাজ করতে হবে। নতুবা কিন্তু আবারও সেই ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানটা মাথায় রেখেই রাজনৈতিক দলগুলোকে তার আমূল পরিবর্তন বা সংস্কার ঘটাতে হবে। তা নাহলে কিন্তু মহা বিপদ হবে। কেননা জনগণ কি করতে পারে সেটা কিন্তু হাসিনা সরকারকে উৎখাতের মধ্য দিয়ে কিন্তু সেটা তারা দেখিয়ে দিয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।